জনাব শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের প্রেসিডেন্ট 22তম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। তাকে এককভাবে শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন কোনো রকম সংবিধানের তখন তোয়াক্কা না করে। এই শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট হওয়ার আগে এবং পরে বেশ অনেকগুলো বিতর্কের জন্ম দিয়েছেন। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা ভালো করে সবাই চিনি। তিনি কি করেছিলেন সেটাও জানি, কি পদে জীবনে ছিলেন সেটাও জানি, তার রাজনৈতিক অবদান কি সবকিছুই আমরা জানি। শাহাবুদ্দিন চুপ্পু খুবই একেবারে একজন মনিবের আনুগত্য ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু, অর্থাৎ পতিত যে স্বৈরাচার শেখ হাসিনা, সেই শেখ হাসিনার খুবই আনুগত্য ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। দুবাইতে রেসিডেন্স নিয়েছেন টাকার বিনিময়ে বা বিজনেসের মাধ্যমে বিনিয়োগ করে, এছাড়া সেকেন্ড হোম নিয়েছেন মালয়েশিয়া। একজন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি তিনি কি এটা করতে পারেন কিনা, এটা কি কোনো রকম সুযোগ আছে কিনা? আমার জানা মতে এরকম কোনো সুযোগ নাই। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে, যেমন শামসুদ্দিন মানিক, তিনি ব্রিটেনের নাগরিক ছিলেন, তারপর তিনি বাংলাদেশের বিচারপতি হতে পেরেছিলেন। এছাড়াও যদি দেখি আমরা, তাহলে বেলজিয়ামের নাগরিক, তিনি এখানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন হাসান মাহমুদ। এছাড়া এরকম আরো অনেকেই রয়েছেন, যেমন আরাফাত আমেরিকার নাগরিকত্ব আছে, কিন্তু বাংলাদেশে মন্ত্রী দুটি হয়েছেন। এছাড়া এই সরকারের অনেক এমপি মন্ত্রী ছিল, যে সরকার পতিত হয়েছে বাংলাদেশে। কিন্তু যদি আমরা তার আগের একটু ইতিহাস দেখি, 2001 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী এহসান মিলন, তিনি যে নির্বাচনের মাধ্যমে এমপি হলেন, পরে মন্ত্রী হলেন, সেই সফল শিক্ষা প্রতিমন্ত্রীর এহসান মিলন, তিনি আমেরিকার নাগরিকত্ব বা পাসপোর্ট সারেন্ডার করে তারপর তাকে এখানে ইলেকশন করতে হয়েছিল। যা শেখ হাসিনা আমলে, শেখ হাসিনা যা চাইতেন সেটাই আইন, সেটাই সংবিধান। এখন এই ক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু কি সংবিধান লঙ্ঘন করেছেন কিনা, আইন লঙ্ঘন করেছেন কিনা? তিনি 1,500 রিঙ্গিত দিয়ে মালয়েশিয়া সেকেন্ড হোম নিয়েছেন, এটা কি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে করেছেন কিনা প্রশ্ন। তারপরে যদি দেখি, তিনি দুবাইতে ওয়ারাদ জেনারেল ট্রেনিং এলএলসি নামে দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্স নিয়েছেন বলে প্রমাণ আমরা দেখতে পারছি। এই বিষয়গুলো কি শাহাবুদ্দিন চুপ্পু কোন রকম এড়িয়ে যেতে পারবেন? আমি মনে করি এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে এখনই এবং অতি দ্রুত এগুলো তদন্ত করে, তদন্তের সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যথাযথভাবে। গতকাল এই সংবাদটা প্রকাশ হয়েছে, আমাদের সবারই মনে থাকবার কথা বা চিনার কথা, জুলকারনাইন সায়ের। জুলকারনাইন সায়ের আল জাজিরার অনুসন্ধানী যে টিম আছে, সেখানে একজন প্রভাবশালী একজনের সাংবাদিক অনুসন্ধানী টিমের। আমাদের মনে থাকবার কথা, প্রাইম মিনিস্টার মেন নামে যিনি আল জাজিরা একটি প্রতিবেদন করেছিলেন, সেটা জুলকারনাইন সায়ের। তার ফেসবুকে এ নিয়ে বেশ কয়েকটি পোস্ট তিনি করেছেন প্রমাণ সহ। সেখানের তো প্রমাণ সহ এটা করার পর বাংলাদেশে আমাদের কয়েকটি মিডিয়া বা গণমাধ্যমে বা কিংবা পত্রিকা ওয়েবসাইটে এই সংবাদগুলো প্রকাশ করেছেন। আমি যদি উল্লেখ করি এখানে, কালবেলা, তারপর বিজনেস স্ট্যান্ডার্ড, এগুলোতে কিন্তু সংবাদগুলো প্রকাশ হয়েছিল। তারপর কেন সরিয়ে নেওয়া হলো, কার চাপে সরিয়ে নেওয়া হলো, কোথায় থেকে চাপ দিয়েছে, কোন ভবন থেকে চাপ এসেছিল, এই সরকারের আমলে এখনো কেন এই চাপগুলো থাকবে, এইগুলো সবচেয়ে বড় প্রশ্নের বিষয়। কেন চাপ থাকবে, কেন চাপ দেওয়া হবে? আর সংবাদগুলো যদি সত্য না হতো, তাহলে চাপ দেওয়া হলো কেন? কারণ এই সংবাদগুলো সত্য বলে তো চাপ দেওয়া হলো। আমি যে জায়গাতে কথা বলছি সেটা ইত্তেফাক থেকে কথা বলছি, এবং আরো অন্যান্য কয়েকটা নিউজ পোর্টালে বা অনলাইন এসেছে বলে আমি যতটা জানার বা জানতে পেরেছি, যেমন বিডি নিউজ 24 এতেও এসেছে। এখন বিষয় হলো, এই শাহাবুদ্দিন চুপ্পু কোথায় থেকে এত টাকা পেলেন? তিনি একজন বিচারক ছিলেন, তারপর তাকে আমরা দেখেছি চুক্তিভিত্তিক কাজও করেছেন, ইসলামী ব্যাংকে চাকরি করেছেন। তারপর আমরা দেখেছি সেই কমিশন, অর্থাৎ যে কমিশনে আপনার ভালো মানুষও কালো হয়ে যাক বা কালো মানুষটাও বা সাদা হয়ে যায়, সেই দুদক, সে দুদক একজন কমিশনার ছিলেন। সেখানে থাকা অবস্থা তার দায়িত্ব পালন করে অনেক বিতর্ক রয়েছে। ইসলামী ব্যাংকে যখন ছিলেন এই ভদ্রলোক, ইসলামী ব্যাংকে থাকার সময় ইয়াস আলম কিভাবে টাকাগুলো নিয়েছে সেটা কিন্তু আমরা জানি। সেগুলো আলোচিত সেই 25 নভেম্বর কিংবা নভেম্বরের কথা নিশ্চয় মনে আছে, যে প্রথম আলো তুলে ধরেছিল। এই শাহাবুদ্দিন চুপ্পু যে কেলেঙ্কারি, একটার পর একটা কেলেঙ্কারির আমরা তথ্য পাচ্ছি বা খবর পাচ্ছি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার হবে কিনা এবং এগুলো তদন্ত করা হবে কিনা,
তদন্ত করে তার বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা হবে এগুলো একটু আমাদের দেখবার বিষয়। আমাদের মনে থাকবার কথা, এই শাহাবুদ্দিন চুপ্পু কি করেছেন, 2006 সালে জেলা ও দায়রা জজ হিসাবে অপশন নিয়েছেন। এর আগে 1982 সালে বিসিএস বিচারিক ক্যাডারে সার্ভিসে যোগ দেন। 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তাকে 2017 সালে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদেও নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির কার্যালয় ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 1949 সালে 10 ডিসেম্বর পাবনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1971 সালে পাবনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। শাহাবুদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে পাবনা শহীদ আমিনউদ্দিন আইন কলেজ থেকে এলএলবি পাস করেন। 1975 সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সামরিক আইনে তিনি 3 বছর কারাদণ্ডে বন্দী ছিলেন। পরবর্তীতে তিনি শেখ মুজিব হত্যার মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1980-82 সাল পর্যন্ত দৈনিক বাংলার সাংবাদিক হিসেবে কাজ করেছেন। একজন বিচারক থেকে এই পর্যন্ত এই হলো তার হিস্ট্রি। কিন্তু সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রশ্ন হলো তিনি এই যে রেসিডেন্ট নিয়েছেন দুবাই, এছাড়া মালয়েশিয়া, সেকেন্ড হোম করেছেন, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে তার বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আমরা দেখেছি গুলশানের একটি ঘটনা, এই হাসিনা পতিত হওয়ার বেশ কয়েকদিন আগে শাহাবুদ্দিন চুপ্পুর নাতি কিংবা তার সন্তান, সম্ভবত নাতি, গুলশান সেখানে একজন পুলিশের সঙ্গে কি ধরনের, একজন অফিসারের সঙ্গে কি ধরনের আচরণ করেছিলেন, মানুষের উপর গাড়ি তুলে দিয়ে। এছাড়াও যদি কি শাহাবুদ্দিন চুপ্পুর সন্তান একটার পর একটা ঘটনা কিন্তু ঘটাচ্ছেন, প্রত্যেকটা ঘটনাই তদন্ত করা হোক, তদন্ত করে তারপর ব্যবস্থা নেওয়া হোক। একজন বাংলাদেশের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি অন্য একটি দেশের নাগরিকত্ব বা রেসিডেন্ট নিতে পারেন কিনা, সেকেন্ড হোম নিতে পারেন কিনা, আইনগতভাবে সেটা সিদ্ধ কিনা, এবং সেটা কি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে সেই টাকাগুলো তিনি পাঠিয়েছেন কিনা, এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। তাছাড়া তার চাকরির জীবনে তিনি যে চাকরিগুলো করেছেন, এরপর চুক্তিভিত্তিক চাকরি করেছেন, সব চাকরির টাকার হিসাব করে কি এত টাকা আসে কিনা, তার যে বাড়ি বা রেসিডেন্ট কিংবা ওই যে পাসপোর্টের বিনিময়ে বিনিয়োগ করেছেন, এগুলা কি আসলে সম্ভব হয় কিনা বা কতটা কভার করে, এই বিষয়গুলো তার বিরুদ্ধে তদন্ত করা হোক। এই বিষয়গুলোর তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে এই ঘটনাগুলো আমাদেরকে প্রচন্ড রকম ভাবে বিব্রত করছে এবং দেখা যাবে যে এক পর্যায়ে তার বিরুদ্ধে মানুষ হয়তো ফুঁসে উঠবে। যে রাষ্ট্রের একটি সম্মানিত পদ, সর্বোচ্চ পদ, প্রেসিডেন্ট পদ বা রাষ্ট্রপতি পদ, এই পদে থেকে শাহাবুদ্দিন চুপ্পু, আচ্ছা আমাদের কি মনে থাকবার কথা না, এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু একটি কথা বলেছিলেন, তার মনিবের কথা, অর্থাৎ শেখ হাসিনার কাছে তিনি আশা করতেন যে একটি সংসদ সদস্য হওয়ার জন্য শেখ হাসিনাকে তিনি 5 ওয়ে সালাম করতেন। শাহাবুদ্দিন চুপ্পুর মুখের কথা, 5 ওয়ে সালাম করতেন, কিন্তু এক পর্যায়ে শেখ হাসিনা তাকে 5 ওয়ে সালাম করতে দিচ্ছেন না। তাই তিনি অনেক দুশ্চিন্তায় পড়ে গেলেন যে তার মনিব কেন তাকে 5 ওয়ে সালাম করতে দিচ্ছে না। তারপর হঠাৎ করে দেখেন তার ডাক এসেছে প্রেসিডেন্ট হওয়া, রাষ্ট্রপতি হওয়ার। এই বিষয়গুলো নিয়ে আমি এবং আমার সাথে আরো 2-3 জন আমরা এইগুলো নিয়ে কথা বলেছি তৎকালীন সময়ে, যেমন নাজমুল হাসান কলিমুল্লাহ, প্রফেসর, তারপর ডক্টর সিন্না সাইদ, আমরা অনেকে এটা নিয়ে কথা বলেছি। তার নিয়োগ প্রক্রিয়াটাই নিয়ে, শাহাবুদ্দিন চুপ্পুর নিয়োগ প্রক্রিয়াটাই একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে। সুতরাং আমি মনে করি অতি দ্রুত তার বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে তদন্ত সাপেক্ষে।